চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। গিনির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, অংশ নেবেন দাভোসের জলবায়ু সেমিনারে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা, কয়েক জেলায় মাঠে সেনা বিজিবি। রাজধানী থেকে বাস টার্মিনাল সরানোর সিদ্ধান্ত ইতিবাচক, পরিকল্পিত যোগাযোগ হাব তৈরির পরামর্শ। এবং বেনজিরের দখলে বান্দরবানে বিপুল জমি ও সম্পদ, ফেরত চান মূল মালিকরা। তারা ফেরত চাই। বেনজির মানে দখল করে যে পুলিশ এটা মানে আর জায়গা আর ফেরত চাই। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 9টার খবরে। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। মেসি ম্যাজিকে বর্ণিল ডালাস। শহরটিতে এর রং থাকবে জর্ডান ম্যাচ পর্যন্ত। তবে অস্ট্রিয়ার ম্যাচে মেসির রেকর্ড, আর্জেন্টিনার জয় আর নক আউট নিশ্চিত করে তৃপ্তি নিয়ে স্টেডিয়াম ছেড়েছেন দর্শকরা, যাদের মধ্যে বাংলাদেশি ফুটবলার থেকে সাধারণ দর্শকও ছিলেন। গ্যালারিতে উড়েছে লাল সবুজ পতাকা। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে আরও জানাচ্ছেন ফয়জুল ইসলাম। লিওনেল মেসির রেকর্ড গড়া ম্যাচ, বিশ্বকাপে আর্জেন্টিনার টানা দ্বিতীয় জয়, রাউন্ড অফ 32 নিশ্চিত। ডালাসে 90 মিনিটের মেসি ম্যাজিক, দর্শকের হাসিমুখ, আনন্দ আর উচ্ছ্বাস। তপ্ত দুপুরে দুদণ্ড শান্তি দিয়েছেন লিওনেল মেসি। 70,000-এর বেশি দর্শক গ্যালারিতে বসে দেখেছেন আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ। লাতিন সমর্থকদের চোখে মুখে তৃপ্তির ছবি। We love Messi. Messi, we love you so much. You're a crack, as we say it in Argentina. Messi, let's go! Argentina, vamos Messi, sos una máquina. 5 goles en 2 partidos es... 5 goles de Messi, dijeron que estaba muerto cuando llegó a Miami, আর্জেন্টিনা, আমেরিকা, অস্ট্রিয়া কিংবা বাংলাদেশ, নানা দেশের মানুষ স্টেডিয়ামে আর্জেন্টিনা জার্সি আলাদা করেছে সমর্থকদের। মারাদোনা, মেসির ছবি কিংবা নানা ভাষার প্ল্যাকার্ড, তবে ফুটবলের ভাষা এক। আমরা বাংলাদেশ থেকে ম্যাচ দেখার জন্যই আসছি, শুধু এই ম্যাচটাই। পরীক্ষা তাও আমি চলে আসছি। অস্ট্রিয়া খুব ভালো খেলেছে, তার মধ্যেও যে দুটো গোল করেছে মানে আমাদের ভাগ্য, লাইফ সার্থক। অনেক ভালো ছিল, ভীষণ ভালো লেগেছে। উই এনজয়েড আ লট। অসাধারণ, এটা তো বলার ভাষাই রাখে না। লাইক ড্রিম কামস ট্রু। বাংলাদেশ ফুটবলার তাজউদ্দিন কিংবা ঢাকা থেকে শুধু ফুটবলের টানে লুঙ্গি পরে ছুটে আসা দর্শক। ডালাসের গ্যালারিতে উড়েছে লাল সবুজ পতাকাও। এক কথা অসাধারণ, মেসির ওয়ার্ল্ড কাপের রেকর্ড 17 গোল, এটা আমার নিজ চোখে দেখতে পারছি, এটা আনবিলিভেবল। আমি মেসির একটা ড্রাই হার্ট ফ্যান। এভাবে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, আমরা লুঙ্গিটার জন্য বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচটাও এই একই ভেন্যুতে। জর্ডান ম্যাচ ঘিরে আরও কদিন আকাশী হয়ে রইবে ডালাসের রং। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। মেসির জোড়া গোল, বিশ্বকাপের সর্বাধিক রেকর্ড, বাঁধ ভাঙা উচ্ছ্বাস ভক্ত সমর্থকদের মাঝে। উৎসবে মেতে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরও। আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে মেসি ভক্তদের অভূতপূর্ব উন্মাদনা উপভোগ করে আর্জেন্টিনা থেকে ছুটে আসা ভ্রমণ লেখক ও কন্টেন্ট নির্মাতারা। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। নীল সাদার জনসমুদ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন পরিণত হয়েছে এক টুকরা আর্জেন্টিনায়। কথায় আছে, প্রেম যতটা প্রগাঢ়, লড়াই ততটাই বারুদ মাখা। অস্ট্রিয়ার বিপক্ষে মেসির পেনাল্টি মিসে খেলার শুরুতে দর্শকদের খানিকটা হতাশা করলেও এতটুকুও কমেনি সমর্থকদের বিশ্বাস। অবশ্যই আমি প্রত্যাশা করি যে আর্জেন্টিনা আজকেও জিতবে অস্ট্রিয়ার সাথে, বাকিটা দেখা যাক, বাট আমরা প্রত্যাশাবাদী। অস্ট্রিয়া অনেক স্ট্রং টিম, আশা করি মেসি হ্যাট্রিক করবে আবারও, আর আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের 38 মিনিটে মেসির পায়ের জাদুতে বল খোঁজে জালের ঠিকানা। আর্জেন্টাইন শিবিরে তখন বাঁধ ভাঙা উল্লাস। হবেই না কেন, মেসি ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বড় পর্দায় বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের কীর্তি গড়ার মুহূর্তে মাতোয়ারা দর্শকরা। সেই উল্লাস আরও বাড়ে ম্যাচের শেষ মুহূর্তে মেসির দ্বিতীয় ঝলকে। সমর্থকদের আনন্দের ষোলকলা পূর্ণ হয় ফুটবলের জাদুকরের দ্বিতীয় গোলে। মেসি মেসি ধ্বনিতে মুখর হয় হাজারো কণ্ঠে। মেসি তো এক গোল দিয়ে আমাদেরকে বুঝাই দিয়েছে, সাথে আমার ভাইকে একটা বোনাস হিসেবে দিয়েছে। এক্সাইটমেন্টটা একটু ওভারওয়েলমিং লাগছে।
বাট গোলটা ছিল অ্যামেজিং। মেসি আজকে আর্জেন্টিনা 5টা গোলের মধ্যে মেসি 5টা স্কোর করেছে এন্ড উই এক্সপেক্টেড আ হ্যাটট্রিক টুডে। বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে ভক্তদের উন্মাদনা দেখতে বাংলাদেশে ছুটে এসেছেন দেশটির ভ্রমণ লেখক ও কন্টেন্ট নির্মাতারা। ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। মহসিন হলে সবার সঙ্গে খেলা উপভোগ করেন তারাও। So many Argentine jerseys, so Argentine fans that I feel I am in Argentina. মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে আর্জেন্টিনার নকআউট পর্ব নিশ্চিত করায় বিশ্বকাপ জয়ে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসে মেতেছেন সারা দেশের সমর্থকরা। ময়মনসিংহ নগরীর টাউন হল, আনন্দমোহন কলেজ মাঠ সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখার আয়োজন করা হয়। খেলা উপভোগ করেন হাজার হাজার আর্জেন্টিনার সমর্থক। ছিলেন ব্রাজিল সমর্থকরাও। খেলা শেষ হতেই শুরু হয় বিজয় উল্লাস। নেচে গেয়ে প্রিয় দলের জয় উদযাপন করেন সমর্থকরা। খুলনা বিশ্ববিদ্যালয়, শিববাড়ি, হাদিস পার্কে বড় পর্দায় খেলা দেখেন আর্জেন্টিনার সমর্থকরা। এদিকে আর্জেন্টিনার জয়ে নোয়াখালীর সেনবাগের জিরুয়া গ্রামেও দেখা গেছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। জয়ের আনন্দ ভাগাভাগি করতে বিশেষ ভোজের আয়োজন করার কথা জানান স্থানীয় ইউপি সদস্য। 39 মিনিট যখন গোলটা সে দিয়েছে তখন আমি এত অভিভূত হয়েছে, আমি ওই পেনাল্টির কষ্ট ভুলে গিয়েছি। আর আমাদেরকে কেউ পেনাল্টিটা বলতে পারবে না। জিতার জন্য খেলে প্লাস তার কিন্তু আরেকটা নিশা হয়ে গেছে ইদানিং। তার নিশা হচ্ছে হ্যাটট্রিক করতে হইব। আলহামদুলিল্লাহ আমার প্রিয় দল আর্জেন্টিনা 200 গোলে জয়লাভ করছে। শুভকামনা প্রিয় দল আর্জেন্টিনার মধ্যে। লিওনেল মেসি বিশ্বকাপ আমরা আশা নিয়ে আশাবাদী। অন্যান্য প্রসঙ্গ, মালয়েশিয়া সফর শেষে এখন চীনে তারেক রহমান। গত রাতে পৌঁছান তিনি। আজ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চীন সফরে প্রায় 1.5 ডজন চুক্তি ও সমঝোতার স্মারক সই হতে পারে। এছাড়া প্রধানমন্ত্রী অংশ নেবেন সামার ডাভোসে। চীনে বসবাসরত বাংলাদেশিরা বলছেন, দেশে বেইজিংয়ের বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সফর। সুমন আহমেদের ক্যামেরায় চীনের ডালিয়ান থেকে আরও জানাচ্ছেন আশিকিন প্রিন্স। বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি চীন। দেশটির দালিয়ান শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী সামার ডাভোস। এতে অংশ নিতে এরই মধ্যে আমন্ত্রিতরা আসতে শুরু করেছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য উদ্ভাবন। সামার ডাভোসে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও। পরে দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনের প্রেসিডেন্টের সাথে। সই হবে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। যদি বাংলাদেশের পণ্য চীনা বাজারে প্রবেশ করতে চায় তাহলে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কথা হয় দেশটির সাংবাদিক ওয়াং ছুয়াং জিনিয়ার সাথে। জানালেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরকে ইতিবাচকভাবেই দেখছে চীন। সুযোগ রয়েছে বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও। চীন এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা সুযোগ বেশি, কিন্তু চ্যালেঞ্জও অনেক বেশি। এবং দু দেশের মধ্যে আসলে তো অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে আসলে একটি ভারসাম্যহীন যে অবস্থা রয়েছে। আমার মনে হয় যে চ্যালেঞ্জের চেয়ে সুযোগ অনেক বেশি। কথা হয় চীনে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের সাথেও। এই সময় তারা গুরুত্ব দেন ব্যবসা, বিনিয়োগ ও শিক্ষার ক্ষেত্রে বর্তমানে যেসব চ্যালেঞ্জ আছে তা দূর করার। চায়নার সাথে সম্পর্ক হইলে বাংলাদেশেরই লাভ। বাংলাদেশের ব্যবসা সেক্টর বাড়বে, বাংলাদেশের ইনভেস্টমেন্ট হবে, চাইনিজ ইনভেস্টররা যাবে, বাংলাদেশের কর্মসংস্থানের যে সুযোগ সেটা বৃদ্ধি হবে। আশা করি প্রধানমন্ত্রীর সফরে এই শিক্ষা খাতটা আরো শক্তিশালী হবে। আমরা এক্সপোর্ট ইম্পোর্টের গ্যাপটা হিউজ, সো এই গ্যাপটাতে কমাইতে হইলে আপনি চায়না কিন্তু খুবই আন্তরিক। এই চীন সফর দুই দেশের ব্যবসা বাণিজ্য এবং জনগণের ভিতরে সম্পর্ক উন্নয়নের দিক নির্দেশনা দিবে। এই সফরে চীনের বিভিন্ন ব্যবসায়ীর সাথেও বৈঠক করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে প্রথমবারের মতো চীন সফর করছেন তারেক রহমান। তার এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে যাবে বলে মনে করছেন দুই দেশের সংশ্লিষ্টরা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, দালিয়ান, চীন। দর্শক, চীনের ডালিয়ানে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া আজ আরও কয়েকটি কর্মসূচি রয়েছে, যেমনটা বলছিলাম। এ নিয়ে আরও খবর জানবো আমরা। ডালিয়ান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। যেমনটা বলছিলাম, গিনির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষ হয়েছে কিনা জানাবেন। এছাড়া আর কি কি কর্মসূচি রয়েছে?
শাকিল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে প্রথমবারের মতো চীন সফর করছেন তারেক রহমান এবং প্রধানমন্ত্রী এখন চীনের ডালিয়ান শহরে রয়েছেন, যেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সামার দাভোস রয়েছে সেখানে তিনি সেই ফোরামে তিনি অংশগ্রহণ করবেন। যেটি হবে আগামীকাল। তবে এখন প্রধানমন্ত্রী যে হোটেলে অবস্থান করছেন, হোটেল সাংগ্রিলাতে, সেখানে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করছেন। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়সহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি এবং গিনির প্রধানমন্ত্রীর সাথে যারা রয়েছেন সে প্রতিনিধিরা এই হোটেল লবিতে অবস্থান করছেন এবং একই সাথে প্রধানমন্ত্রীর সাথে আরও বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ হবার কথা রয়েছে এবং আজকে যে প্রধানমন্ত্রী কর্মসূচি রয়েছে তার মধ্যে প্রধানমন্ত্রী ডালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে যাবেন বিকেলের দিকে, স্থানীয় সময় 5টার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অধিবেশনে যোগ দেবেন, যেটিকে বলা হচ্ছে পরিবর্তনশীল বৈশ্বিক পটভূমিতে জলবায়ু নেতৃত্ব বিষয়ক একটি অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বক্তব্য রাখবেন। একই সাথে ওই অধিবেশনে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীও বক্তব্য রাখবেন। একই সাথে আজকে বেশ কিছু প্রতিনিধির সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবার কথা রয়েছে। আগামীকাল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোসের যে 17তম বার্ষিক সম্মেলন শুরু হবে সেখানে তিনি যোগদান করবেন এবং সকল সরকার প্রধান সেই যে হোল্ডিং রুম অর্থাৎ যেখানে অধিবেশনটি হবে সামার দাভোসে সেখানে সমবেত হবেন এবং অনানুষ্ঠানিক আলোচনার সম্ভাবনা রয়েছে বলে প্রধানমন্ত্রীর যে শিডিউল রয়েছে সেখানে আমরা যতটুকু তথ্য পাচ্ছি। তো বৈঠকটি এখনও চলছে গিনির প্রধানমন্ত্রীর সাথে, হয়তোবা কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শেষ হবে। বৈঠক শেষ হবার পরে দুই দেশের সরকার প্রধানে কী নিয়ে আলোচনা করলেন সেটি আমরা জানা মাত্র আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়া কিছুক্ষণের মধ্যে আরও কয়েকটি দেশের সরকার প্রধান এই হোটেলে আসবেন। এই কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তারা বৈঠক করবেন। তো সামার দাভোস যেটি সেটি 17তম বার্ষিক সম্মেলন, সেই সম্মেলনে অংশ নিতে মূলত প্রধানমন্ত্রী ডালিয়ানে এসেছেন। একই সাথে 25 তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে যাবেন। সেখানে বেইজিং চীনের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্টের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। একই সাথে সেখানে বেশ কিছু সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হবার কথা রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পরে তারেক রহমান প্রথম চীন সফর করছেন, ফলে দুই দেশের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে যাবে এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, দ্বিপাক্ষিক বিষয় রয়েছে, সেটি আরও জোরদার হবে এবং এখানে যারা চীনে যারা বসবাস করছেন বাংলাদেশের নাগরিক, তারা সবাই এই প্রধানমন্ত্রীর সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন যে চীনের বিনিয়োগ টানতে বাংলাদেশের বিভিন্ন যে জটিলতা রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো আসলে দূর করা উচিত এবং সেই চ্যালেঞ্জগুলো দূর হলে চীনের বিনিয়োগ বাংলাদেশে আরও বাড়বে বলে এখানে যারা বসবাস করছেন বাংলাদেশে তারা সেই প্রত্যাশাটি করছেন। একই সাথে অনেক বাংলাদেশি শিক্ষার্থী যারা রয়েছেন তারা চীনে লেখাপড়া করছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে অতীতে যে পরিমাণে বাংলাদেশি শিক্ষার্থীদের চীন সরকার বৃত্তি দিত সেই সংখ্যাটি কমে এসেছে। তো ভবিষ্যতে যাতে বাংলাদেশি শিক্ষার্থীরা আরও চীনের সরকারি স্কলারশিপ পায় বা বৃত্তি পায় সেই বিষয়টি আসলে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন। তো প্রধানমন্ত্রী ডালিয়া চীন সফর করছেন, তো এখন গিনির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হচ্ছে। তো বৈঠক শেষ হবার পরে বৈঠকে কী নিয়ে আলোচনা হলো সেটি বিস্তারিত জানার পরে আমরা আপনাদের জানিয়ে দেব। শাকিল। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচির বিস্তারিত আমরা এতক্ষণ জানছিলাম। চীনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে শ্রমবাজার উন্মুক্ত ও প্রবাসীদের সুরক্ষায় তাগিদ দিল বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেন তারেক রহমান। পরে দুই দেশের মধ্যে সই হয় সমঝোতা স্মারক। মালয়েশিয়া থেকে শাহনওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন।
সফরে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন সোমবার স্থানীয় সময় সকাল 9টায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে লালগালিচায় সংবর্ধনায় বরণ করা হয় তারেক রহমানকে। দেয়া হয় গার্ড অব অনার। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বুকে স্বাক্ষর করেন বাংলাদেশের সরকার প্রধান। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। এ সময় বাণিজ্য, বিনিয়োগ, সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, শিল্প ও কৃষি, শিক্ষা ও যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই নেতা। শুরুতেই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিজ দেশের শ্রমিক প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার উপর জোর দেন তিনি। Yes, we need the workers. Yes, also, and more importantly, we have to protect the welfare of the workers and their families. এ সময় দু দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীদের অবদান তুলে ধরেন তারেক রহমান। জানান, দ্রুত মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে দিতে বৈঠকে আলোচনা হয়েছে। Malaysia is a trusted and long-standing partner of Bangladesh. Our friendship is built on mutual trust, shared values, and strong people-to-people ties. Recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. অবৈধ শ্রমিকদের বৈধ করা এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মালয়েশিয়াকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান বাংলাদেশের সরকার প্রধান। These initiatives will further strengthen our cooperation and sustain the positive momentum in our relation. I am confident that today's discussion will open a new chapter in Bangladesh-Malaysia relation. যৌথ ব্রিফিং শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা, সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি দলিল বিনিময় করা হয়। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর বাসভবনে এক মধ্যাহ্নভোজে সস্ত্রীক অংশ নেন তারেক রহমান। সেখান থেকে কুয়ালালামপুরে দেশটির রাজার সাথে সাক্ষাৎ শেষে চীনের উদ্দেশ্যে মালয়েশিয়া ছাড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের 18 ঘন্টার এই সফর শুধু রাষ্ট্রীয় সফরে নয়, বরং বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কের ঐতিহাসিক এক অধ্যায়, যা আগামী দিনে বাংলাদেশ মালয়েশিয়ার দু দেশের সম্পর্কের দ্বার নতুন করে উন্মোচন হবে। আর এখানে বসবাসরত বাংলাদেশির প্রত্যাশা এর মধ্য দিয়ে পূরণ হবে তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিবি। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রামে মোতায়েন করা হয় সেনাবাহিনী। এসব এলাকায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদ মর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 9 দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আরিফ, ধানমন্ডি 32 ঘিরে নিরাপত্তা কেমন দেখছেন? কোনো নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পেয়েছেন কিনা? শাকিল, শুধু ধানমন্ডি 32 নয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে 18,000 পুলিশ মোতায়েন করা হয়েছে পুরো ঢাকা শহরে। এর বাইরে যেমনটি আপনি বলছিলেন যে সেনাবাহিনী মোতায়েন 6টি জেলায়, পাশাপাশি 5টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে এবং রাজধানীর বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। সেই সুবাদে ধানমন্ডি 32 আমরা সকাল থেকে দেখেছি এখানে পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে, এপিবিএন সদস্যদের উপস্থিতি আছে, পাশাপাশি র্যাব সদস্যদের উপস্থিতি রয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্য যারা, তাদেরও উপস্থিতি রয়েছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো রকম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কার্যক্রম কিন্তু আমরা দেখিনি বা তাদের কোনো রকম উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত টের পাওয়া যায়নি। তবে সকালের পরে অর্থাৎ কিছুক্ষণ আগে এখানে ধানমন্ডি জামায়াতের একটি বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলের পর তারা এখান থেকে বক্তব্য দিয়েছেন এবং তাদের বক্তব্যর ভাষ্য যেটি ছিল, তারা বলছেন যে কোনো ক্রমেই বাংলাদেশ আর ফেসিবাদ কায়েম হোক, এটি তারা হতে দিবেন না। এবং এর
পাশাপাশি এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। সাংবাদিকদের সাথে হাতাহাতির ঘটনাও কিন্তু জামাতের সাথে ঘটেছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে তারা অভিযোগ তুলেছেন যে এখানে আওয়ামী লীগের দোসর এই কথা বলে তারা কিন্তু হামলা করেছে সাংবাদিকদের উপরে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে এখানে একজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এর বাইরে কয়েকজন সাংবাদিকের উপর কিন্তু আক্রমণের ঘটনা ঘটেছে এবং এই আক্রমণের ঘটনা ঘটার পর তাদের কিছুক্ষণ জামাত ইসলামের নেতাকর্মীদের কিছুক্ষণ এখানে অবস্থান ছিল, এরপর তারা এখান থেকে চলে যায় এবং চলে যাওয়ার পরই এখন বলা যায় যে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে এখানকার পরিস্থিতি এবং যাদেরকে ঘিরে মূলত আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে পর্যাপ্ত উপস্থিতি এবং তাদের কোনো রকম আসলে কার্যক্রম আমরা এখন পর্যন্ত এখানে দেখিনি। তবে আজকের এই কর্মসূচি অর্থাৎ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বেশ কয়েকদিন ধরে রাজধানী সহ রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি তাদের একটু গর্জে ওঠার যে চেষ্টা, ছোটোখাটো মিছিল করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে স্পষ্ট থ্রেট দেয়া, এই বিষয়গুলোকে সামনে রেখে মূলত আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কঠোর অবস্থানে আছেন এবং তারা বলছেন যে কোনো ক্রমে বিশেষ করে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে কোনো ক্রমে রাজপথে নামতে দেওয়া হবে না এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকবেন, কোনো ক্রমে তাদেরকে তারা যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন মাঠে নামতে না পারে সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে এবং সেই সুবাদে দেখতে পাচ্ছেন যে আমরা ধানমন্ডি 32-এর যে চিত্র সেটি আমরা দেখানোর চেষ্টা করছি, সেটি একেবারে খালি রয়েছে এবং শাকিল 2025 সালের 12 মে আওয়ামী লীগকে যখন কার্যক্রম নিষিদ্ধ করা হয় তারপরে বহুবার তারা চেষ্টা করেছে ছোটোখাটো মিছিলের মাধ্যমে তাদের অবস্থান জানান দেওয়ার, কিন্তু এবার এই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তারা একটু বলা যায় যে থ্রেটমূলক তারা উপস্থিত হওয়ার চেষ্টা করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখন পর্যন্ত কঠোর অবস্থানে তারা ওভাবে আসলে পুরোপুরি রাস্তা নামতে পারেনি। শাকিল, জি ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন হাসানুজ্জামান, আমরা চলে যাচ্ছি তার কাছে। হাসানুজ্জামান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো নেতাকর্মীর উপস্থিতি বা মিছিল বা কার্যক্রম চোখে পড়েছে কিনা? আসলে আমরা সকাল থেকেই আমরা নজর রেখেছি ফরিদপুরের বিভিন্ন পয়েন্ট, শহর এবং শহরের বাইরে উপজেলাগুলোতে কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তার ছাত্র সংগঠন বা কোনো অঙ্গ সংগঠন তারা কোনো কর্মসূচি বা তারা কোনো ঝুঁকিটা মিছিল এগুলো করতে পারেনি এবং এমনকি তাদেরকে দলীয় কার্যালয়ে যে পতাকা উত্তোলনের চেষ্টা হয়েছিল গত বছর সেটিও জাতীয় কিছু আমরা লক্ষ্য করিনি। তবে গতকাল সন্ধ্যায় কিন্তু ফরিদপুরে 125 জন সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং তারা সকাল থেকে টহল দিচ্ছেন। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ মোড়ে যেখানে আমি এখন আছি ফরিদপুর শহরের জনতার মোড় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেখানেও আমরা সেনার টহল দেখেছি কিছুক্ষণ আগে, তারা চলে গেছে এবং এখানে কয়েকজন পুলিশ মাত্র আছে। অর্থাৎ জনজীবন স্বাভাবিক রয়েছে, যেমনটি ভাবা হয়েছিল সেরকম ধরনের কোনো ঘটনা কোথাও ঘটেনি এবং স্বাভাবিকভাবেই জনজীবন চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। তবে যে খুব বেশি অবস্থান তারা জায়গায় জায়গায় নিয়েছেন সেমনটি আমরা দেখতে পাচ্ছি না। সেনাবাহিনীর খুব স্বাভাবিক টহল টিম সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে বেরিয়েছে এবং আমরা বিভিন্ন স্থানে খোঁজ দিয়েছি, থানা এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করে দেখেছি তারা কোনো গ্রেপ্তার করেছে কিনা। পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত এই ইস্যুতে অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের সংগঠনের কার্যক্রমের ইস্যুতে তাদের কাছে এখনো কোনো গ্রেপ্তার নেই এবং কোথাও কোনো কর্মসূচি বা কোনো কর্মকাণ্ড আমরা এখনো লক্ষ্য করিনি। তবে সেনাবাহিনী এবং জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে নিয়মিত যে কার্যক্রম তাদের পাশাপাশি সেনাবাহিনীকে রাখা হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং সেই সহযোগিতা আগামী 9 দিন পর্যন্ত এসটিসি পাওয়ারের মধ্যে দিয়ে সেনাবাহিনী সেই সহযোগিতা অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছে। শাকিল, হাসানুজ্জামান, আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে আসলে এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যদি কোনো কর্মসূচি করতে চায় সেই আশঙ্কায় স্থানীয়দের মধ্যে কোনো শঙ্কা আছে কিনা, তাদের সাথে কথা বলেছেন কিনা? আসলে আমরা যেটি জানতে পেরেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে যে আসলে তাদের কোনো প্রস্তুতি বা তাদের কোনো সেরকম কোনো অবস্থান যদি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যেমন মাঠে তৎপর রয়েছে, পাশাপাশি প্রতিপক্ষ যে রাজনৈতিক শক্তি তাদের পক্ষ থেকেও সেটা মোকাবেলা করার জন্য যথেষ্ট পরিমাণ প্রস্তুতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত বাস্তবে ঘটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।
দর্শক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা আরো খবর জানবো। রাজধানীর গুলিস্তান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, গুলিস্তানে কি চিত্র দেখছেন জানাবেন? শাকিল, গুলিস্তানে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটে সে বিষয়ে তারা নজর রাখছে এবং সকাল থেকে কিন্তু এখানে যে স্বাভাবিক কার্যক্রম, দোকানপাট খুলেছে, তবে সব দোকানপাট খুলেনি। কিছু কিছু কিন্তু হকাররা এখানে আসেনি অন্যদিন আসলেও, এবং এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। একই সাথে আমরা দেখেছি যে এই কোনো ধরনের এই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রিক কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা বা অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, এজন্য কিন্তু সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই যে গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয়, সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে ঢাকা সহ ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় কিন্তু সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে। 6টি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। ঢাকাতে আমরা এখনো পর্যন্ত সেনাবাহিনীর কোনো টহল বা কার্যক্রম এখনো পর্যন্ত চোখে পড়েনি, তবে পুলিশ এবং বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এবং একটু পরেই কিন্তু জামায়াতের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হবে এই বাইতুল মোকাররমের উত্তর গেটে, এবং সেখানে ফ্যাসিবাদ বিরোধী এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রিক কোনো ধরনের কার্যক্রম যেন তারা পরিচালনা না করতে পারে সে বিষয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মোহাম্মদ শফিক যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। যানজট নিরসনে রাজধানী থেকে বাস টার্মিনাল সরানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তবে ঢাকার কাছেই হতে যাওয়া 4টি টার্মিনালে নিশ্চিত করতে হবে পূর্ণাঙ্গ যাত্রী সেবা। দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা যাত্রীদের রাজধানীতে প্রবেশ এবং বের হওয়া সহজ করার তাগিদ তাদের। অন্যথায় উল্টো যানজট বাড়বে বলে আশঙ্কা যোগাযোগ বিশেষজ্ঞদের। ব্যস্ত শহরে মানুষের বাড়ি ফেরার এই তাড়া প্রতিদিনের, কিন্তু রাস্তায় নামতেই যেন সব থমকে যায়। রাজধানীর মহাখালীর ব্যস্ত রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা দূরপাল্লার গাড়ি। কোথাও কোথাও মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তোলা হচ্ছে যাত্রী। ঢাকার গাবতলী, সায়দাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালেও একই চিত্র। ঢাকার এই 4টি টার্মিনাল দিয়ে প্রতিদিন 20 থেকে 25 হাজার বাস চলাচল করে সারা দেশের কয়েকশো রুটে, আর মানুষের যাতায়াত 2 লক্ষাধিক, যা চাপ তৈরি করে রাজধানীতে। তাই টার্মিনাল কেন্দ্রিক যানজটে দীর্ঘদিন ধরে নাকাল রাজধানীবাসীকে স্বস্তি দিতে ঢাকার বাইরে স্থানান্তরের পরিকল্পনার কথা জানায় সরকার। বাস স্ট্যান্ড সবগুলি সরবে, কিন্তু এই যে রাতারাতি সরে যাচ্ছে আমি তা বলছি না। গাবতলী টার্মিনাল স্থানান্তর হবে হেমায়েতপুরে, সায়দাবাদ কাঁচপুরে, ফুলবাড়িয়া কেরানীগঞ্জ ও মহাখালী টার্মিনাল যাবে পূর্বাচলায়। এখান তো গাবতলী আছে একটা পজিশনে, হেমায়েতপুর গেলে আরও সমস্যা হবে, আমাদের কষ্ট বেড়ে যাবে। শহরে যানজট কমে গেলে আমরা ওভারঅল যারা পরীক্ষার্থী আসি এরা সহজেই আমরা হলে যেতে পারবো পরীক্ষা দেওয়ার জন্য। অবশ্য টার্মিনাল সরানোর এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনালটা আছে, এটাকে শহর থেকে দূরে নিয়ে ভেতরে যে থেকে যাবে পুরনোটা, এটাকে ইন্ট্রাসিটি বা সিটি বাস টার্মিনাল করে ফেললে কিছুটা উপযোগিতা পাওয়া যাবে। যাত্রী চাহিদা অনুযায়ী আমার বাসের সংখ্যা নির্ধারণ, কোম্পানিগুলিকে ফ্র্যাঞ্চাইজ করা বা মালিকগুলিকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আনা এবং ডিপোকে ডেপো এবং টার্মিনালকে টার্মিনাল হিসেবে ফাংশন করতে দেওয়া, এই কাজগুলো যদি না করেন, শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন করে, আমার মনে হয় না এটা একটা সাস্টেনেবল বা টেকসই সমাধান হবে। তো সরকারের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই যে অস্থায়ী। তাদের মতে স্বল্প মেয়াদী নয়, পরিকল্পনা দীর্ঘমেয়াদী না হলে জনগণের ভোগান্তি বাড়বে। এজন্য ঢাকার বাইরের টার্মিনাল ঘিরে পরিকল্পিত যোগাযোগ হাব তৈরির পরামর্শ তাদের। একটা বাসে প্রায় 50 জন যাত্রী থাকে, এই যাত্রীগুলি যদি আলাদা আলাদা ট্রিপ নেওয়া শুরু করে তাহলে 50টা ট্রিপ তৈরি হবে। কেউ অটোরিকশা, কেউ সিএনজি, কেউ প্রাইভেট কার বা কেউ বাসে যদি উঠে পড়ে, যদি সিটি বাসের কানেক্টিভিটিও থাকে, তাহলে সড়কে তো আমি দেখছি শহর এবং শহরতলির মধ্যে যে সংযোগস্থল, সেখানে একটা চাপ তৈরি হওয়ার একটা ঝুঁকি আছে। সিটির ফিডার বাস থাকে টার্মিনাল ভিত্তিক, এবং টার্মিনালে উঠানামার জন্য এই ফিডারগুলি যদি ব্যবহার হয়, ছোট ছোট গাড়ি বাড়বে না। আমি যদি এই সমন্বয়টা না করি, ছোট ছোট গাড়ি বেড়ে
যানজটের কিন্তু এটা একটা বড় নিয়ামক হবে, অর্থাৎ হিতে বিপরীত হবে। একই সাথে ঢাকার ইনার ও আউটার সার্কুলার রোডে সংযোগ ঘটানোর পাশাপাশি মানসম্মত গণপরিবহন নামানোর পরামর্শ দেন এই যোগাযোগ বিশেষজ্ঞরা। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।